ভাবুন আপনি নিজের বাড়ির পেছনে একটা ছোট গর্ত খুঁড়ছেন, হয়তো একটা গাছ লাগানোর জন্য কিংবা নতুন কোনো নির্মাণ কাজের জন্য। কিন্তু কয়েক ফুট নিচে হঠাৎ আপনার কোদাল কোনো শক্ত জিনিসে আঘাত করলো। আপনি মাটি সরাতে শুরু করলেন, আর তারপর যা দেখলেন তা আপনার জীবনের সবচেয়ে বড় আবিষ্কার হয়ে উঠল। এমন ঘটনা ঘটেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আবার কোথাও মাটির নিচে শত শত বছর ধরে লুকিয়ে ছিল এমন রহস্য যা আজও বিজ্ঞানীরা পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই রহস্যগুলো কোনো দূরবর্তী গ্রহে নয়, কোনো গভীর সমুদ্রের তলদেশেও নয়, এগুলো ছিল আমাদের পায়ের ঠিক নিচে। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ সেই জায়গার উপর দিয়ে হেঁটেছে, বাড়ি বানিয়েছে, চাষাবাদ করেছে, অথচ জানতোই না যে তাদের নিচে ঘুমিয়ে আছে হারিয়ে যাওয়া সভ্যতা, অদ্ভুত নিদর্শন এবং ইতিহাসের এমন কিছু গোপন অধ্যায় যা পৃথিবীকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাটির নিচে পাওয়া এমন কিছু অবিশ্বাস্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কার যেগুলো শুধু ইতিহাসের বই বদলে দেয়নি, বরং বিজ্ঞানীদেরও হতবাক করে দিয়েছে। কিছু আবিষ্কার এতটাই রহস্যময় যে আজও তাদের প্রকৃত উদ্দেশ্য অজানা, আর কিছু আবিষ্কার এমন প্রশ্নের জন্ম দিয়েছে যার উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না। নাম্বার 5। 1947 সালে তৎকালীন ব্রিটিশ ম্যারেন্ট প্যালেস্টাইনের মৃত সাগরের পশ্চিম তীরে কুমরান নামক এক নির্জন অঞ্চলে এক বেদুইন রাখাল ছেলেকে হারিয়ে যাওয়া একটা ছাগল খুঁজতে দেখা যায়। সে একটা গুহার ভেতরে পাথর ছুঁড়ে মারে। হঠাৎ ভিতর থেকে মাটির কলস ভাঙার শব্দ শোনা যায়। কৌতূহলবশত গুহার মধ্যে ঢুকে সে কয়েকটা বড় বড় মাটির জার দেখতে পায়। সেই জারের ভেতর ছিল পুরনো চামড়া ও প্যাপিরাসে লেখা কিছু পাণ্ডুলিপি। তখন কেউ বুঝতেই পারেনি যে এই আবিষ্কার মানব ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে পরিণত হবে। ডেড সি স্ক্রোলস বা মৃত সাগরের পাণ্ডুলিপি হলো প্রায় 900টিরও বেশি প্রাচীন দলিল ও পাণ্ডুলিপির সংগ্রহ। এসব লেখা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 1ম শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। এসব পাণ্ডুলিপি মূলত হিব্রু ভাষায় লেখা হলেও কিছু অংশ আরামাইক এবং গ্রিক ভাষাতেও লেখা ছিল। ডেড সি স্ক্রোল আবিষ্কারের আগে হিব্রু বাইবেলের সবচেয়ে পুরনো সম্পূর্ণ পাণ্ডুলিপি ছিল প্রায় খ্রিস্টীয় 1000 সালের, কিন্তু ডেড সি স্ক্রোলস এর অনেক লেখা তারও 1000 বছর পুরনো। এর ফলে ইতিহাসবিদরা প্রথমবারের মতো দেখতে পারেন যে হাজার হাজার বছর ধরে বাইবেলের পাঠ কতটা পরিবর্তিত হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অনেক অংশ প্রায় হুবহু একই ছিল। এতে বোঝা যায় যে প্রাচীন ইহুদি লিপিকাররা অত্যন্ত সতর্কতার সঙ্গে ধর্মগ্রন্থ সংরক্ষণ করতেন। বেশিরভাগ গবেষকের মতে এই পাণ্ডুলিপিগুলো লিখেছিল এসেন নামে পরিচিত একটা ইহুদি ধর্মীয় সম্প্রদায়। এসেনরা সাধারণ সমাজ থেকে দূরে মরুভূমিতে বসবাস করত। তারা বিশ্বাস করত পৃথিবী খুব শীঘ্রই একটা মহাযুদ্ধের দিকে আছে, যেখানে ভালো ও মন্দ শক্তির মধ্যে চূড়ান্ত সংঘর্ষ হবে। কিন্তু কে লুকিয়েছিল এই পাণ্ডুলিপিগুলো? এটাই ডেড সি স্ক্রোলসের একটা বড় রহস্য। খ্রিস্টীয় 66 সালে শুরু হয় ইহুদিদের বিরুদ্ধে রোমান সাম্রাজ্যের যুদ্ধ, ফার্স্ট জুইস রোমান ওয়ার। যখন রোমান সেনাবাহিনী অঞ্চলটির দিকে এগিয়ে আসছিল, তখন সম্ভবত কুমরানের বাসিন্দারা বুঝতে পেরেছিল যে তাদের সম্প্রদায় ধ্বংস হতে চলেছে। তাই তারা মূল্যবান ধর্মীয় দলিলগুলো মাটির জারে ভরে গুহাগুলোর ভেতরে লুকিয়ে রাখে। তাদের আশা ছিল হয়তো ভবিষ্যতে কেউ এগুলো উদ্ধার করবে, কিন্তু যারা এগুলো লুকিয়েছিল তাদের অধিকাংশই আর কখনো ফিরে আসতে পারেনি। ফলে পাণ্ডুলিপিগুলো প্রায় 2000 বছর অন্ধকার গুহার মধ্যে চাপা পড়েছিল। নাম্বার 4। 1963 সালে তুরস্কের ক্যাপাডোসিয়া অঞ্চলে দেরিনকু শহরে এক ব্যক্তি নিজের বাড়ির দেয়াল সংস্কার করছিলেন। দেয়ালের একটা অংশ ভেঙে পড়লে তিনি এর পেছনে এক অদ্ভুত গোপন কক্ষ দেখতে পান। কৌতূহলবশত তিনি আরও অনুসন্ধান করেন এবং আবিষ্কার করেন একটা দীর্ঘ সুড়ঙ্গ। পরে প্রত্নতাত্ত্বিকরা তদন্ত করে বুঝতে পারেন যে এটি কোনো সাধারণ গুহা নয়, বরং পৃথিবীর অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ শহর। এই আবিষ্কার পুরো বিশ্বকে বিস্মিত করে। দেরিনকু প্রায় 85 মিটার অর্থাৎ 280 ফুট গভীর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে 18টি স্তর বা তলা শনাক্ত করা হয়েছে, যদিও সবগুলো এখনও সম্পূর্ণরূপে খনন ও উন্মুক্ত করা হয়নি। অনেক গবেষকের ধারণায় এখনও শহরে কিছু অংশ মাটির নিচে লুকিয়ে রয়েছে। বিশেষজ্ঞের মতে এই ভূগর্ভস্থ শহরে একসঙ্গে প্রায় 20,000 মানুষ বসবাস করতে পারত। শুধু মানুষই নয়, তাদের গবাদি পশু, খাদ্যশস্য এবং প্রয়োজনীয় সরঞ্জামও এখানে রাখা হতো। যুদ্ধ, আক্রমণ বা ধর্মীয় নির্যাতনের সময় মানুষ দীর্ঘদিন ধরে এখানে লুকিয়ে থাকতে পারত। দেরিনকু কোনো সাধারণ আশ্রয়কেন্দ্র ছিল না, এটা ছিল একটা সম্পূর্ণ কার্যকর শহর। এত গভীরে হাজার হাজার মানুষ বাস করলেও শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হতো না। শহরের মধ্যে প্রায় 15,000-এর বেশি বায়ু চলাচলের শ্যাফট বা বায়ুনালী ছিল। সবচেয়ে বড় বায়ুনালীটি প্রায় 55 মিটার গভীর ছিল এবং এটি একই সঙ্গে কূপ হিসেবেও ব্যবহৃত হতো। আজ এই বায়ুনালীগুলোর প্রকৌশল দেখে বিশেষজ্ঞরা বিস্মিত হন। শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য শহরের প্রবেশগুলোতে বিশাল গোলাকার পাথরের দরজা বসানো ছিল, ফলে শহরটি কার্যত এবং ভূগর্ভস্থ দুর্গে পরিণত হয়েছিল। কিন্তু কে তৈরি করেছিল এই শহর? এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। অনেক গবেষক মনে করেন খ্রিস্টপূর্ব 8ম বা 7ম শতকে ফ্রাইজিয়ান জনগণ প্রথমে এই ভূগর্ভস্থ কাঠামোর নির্মাণ শুরু করেছিল। দেরিনকু একা ছিল না। প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেছেন যে এটি প্রায় 8 থেকে 9 কিলোমিটার দীর্ঘ একটা গোপন সুড়ঙ্গের মাধ্যমে আরেকটা ভূগর্ভস্থ শহর কাইমেক আন্ডারগ্রাউন্ড সিটির সঙ্গে সংযুক্ত ছিল। অর্থাৎ মাটির নিচে একাধিক শহরের একটা বিশাল নেটওয়ার্ক বিদ্যমান ছিল। নাম্বার 3। মেক্সিকো চিয়াহুয়া মরুভূমির নিচে প্রায় 300 মিটার গভীরে এমন একটা গুহা রয়েছে যা প্রথম দেখলে মনে হয় যেন কোনো বিজ্ঞান কল্পকাহিনীর সিনেমার দৃশ্য।
এই গুহাটির নাম কেভ অফ দ্য ক্রিস্টালস। 2000 সালে নাইকা খনিতে কাজ করা শ্রমিকরা দুর্ঘটনাবশত এটা আবিষ্কার করেন। গুহার ভেতরে প্রবেশ করেই তারা যা দেখেছিলেন তা বিশ্বাস করা কঠিন ছিল। চারপাশে ছড়িয়েছিল বিশাল স্বচ্ছ স্ফটিক, যেগুলো দেখতে বরফের স্তম্ভের মতো, কিন্তু এগুলো বরফ নয়, বরং জিপসাম নামের এক ধরনের খনিজ দিয়ে তৈরি। এই গুহার সবচেয়ে বিখ্যাত বিষয় হলো এই স্ফটিকগুলোর আকার। কিছু স্ফটিকের দৈর্ঘ্য 11 থেকে 12 মিটার পর্যন্ত, যা একটা দুতলা বাড়ির সমান। সবচেয়ে বড় স্ফটিকগুলোর ওজন 55 টনেরও বেশি অনুমান করা হয়। যখন একজন মানুষ এই স্ফটিকগুলোর পাশে দাঁড়ায়, তখন তাকে একটা প্রায় পিঁপড়ের মতো ছোট দেখায়। পৃথিবীর আর কোথাও এত বড় প্রাকৃতিক স্ফটিক কখনো পাওয়া যায়নি। গুহাটা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর। এখানকার তাপমাত্রা সাধারণত 58 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি এবং আর্দ্রতা প্রায় 90 থেকে 100%। এই অবস্থায় একজন মানুষ বিশেষ সুরক্ষা ছাড়া মাত্র কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞান হয়ে যেতে পারে। বিজ্ঞানীরা বিশেষ শীতল পোশাক এবং অক্সিজেন সরঞ্জাম ব্যবহার করে গুহার ভিতরে গবেষণা করেন। এ কারণে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য গুহাগুলোর একটা হওয়া সত্ত্বেও এটা সাধারণত পর্যটকদের জন্য উন্মুক্ত নয়। গবেষণার সময় বিজ্ঞানীরা আরও একটা অবিশ্বাস্য বিষয় আবিষ্কার করেন। কিছু স্ফটিকের ভেতরে ক্ষুদ্র তরল বিন্দু আটকে ছিল। এই তরল বিন্দুগুলো লক্ষ লক্ষ বছর ধরে বাইরের পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। যখন বিজ্ঞানীরা এগুলো পরীক্ষা করেন, তখন তারা কিছু প্রাচীন অণুজীব খুঁজে পান, যেগুলো হাজার হাজার বছর ধরে ঘুমন্ত অবস্থায় ছিল। এই জীবগুলো পৃথিবীর চরম পরিবেশে জীবন কিভাবে টিকে থাকতে পারে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। নাম্বার 2, 1994 সালে মেক্সিকোর প্রাচীন মায়ানগরী প্যালেনকোয়েতে প্রত্নবিদরা একটা অদ্ভুত সমাধি আবিষ্কার করেন। এই সমাধিটি ছিল টেম্পেল দ্য 13 নামে পরিচিত একটা পিরামিড সদৃশ মন্দিরের গভীরে। মন্দিরটি বিখ্যাত রাজা কেনিক জানা পাগালের সমাধি মন্দিরে একেবারে পাশেই অবস্থিত ছিল। প্রত্নবিদরা যখন পাথরে সিল করা কক্ষের ভিতরে প্রবেশ করেন, তখন তারা এমন একটা দৃশ্য দেখেন যাকে কখনো কেউ দেখেনি। একটা পাথরে সার্কোফোগাসের মধ্যে শুয়েছিল একটা নারীর কঙ্কাল, আর তার পুরো দেহ কফিন ও আশেপাশে বস্তু ঢাকা ছিল উজ্জ্বল লাল রঙের গুঁড়োতে। সমাধির ভিতরে পাওয়া লাল গুঁড়োটি ছিল সিনাবার নামে পরিচিত একটা খনিজ, যার রাসায়নিক উপাদান পারদ সালফাইড। প্রাচীন মায়ারা এই লাল রঙকে জীবন, রক্ত, পুনর্জন্ম এবং রাজকীয় মর্যাদার প্রতীক হিসেবে দেখত। মৃতদের উপর এত বিপুল পরিমাণ সিনাবার ছড়ানো ছিল যে কঙ্কাল, অলঙ্কার এবং সার্কোফাগাস সবকিছুই রক্ত লাল রঙে রঞ্জিত হয়ে গিয়েছিল। এই কারণে প্রত্নবিদরা অজ্ঞাত সেই নারীর নাম দেন দ্য রেড কুইন। সমাধিটি আবিষ্কারের পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই নারী আসলে কে ছিলেন। সমাধির ভেতরে কোনো লিখিত শিলালিপি ছিল না যা তার নাম জানাতে পারে। মায়া রাজাদের সমাধিতে সাধারণত নাম ও বংশ পরিচয় লেখা থাকতো, কিন্তু এখানে এমন কিছু পাওয়া যায়নি। ফলে বছরের পর বছর ধরে প্রত্নবিদরা শুধু অনুমান করতে পেরেছিলেন। কেউ বলেছিলেন তিনি কোনো রানী, কেউ মনে করেছিলেন তিনি একজন পুরোহিত, আবার কেউ ধারণা করেছিলেন তিনি রাজপরিবারের কোনো সদস্য। আজও কেউ জানে না সে কে ছিল। নাম্বার 1, 1992 সালে চীনের বেজিয়াং প্রদেশের লংইউ অঞ্চলের মানুষ একটা পুরনো পুকুর শুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। স্থানীয়দের বিশ্বাস ছিল পুকুরগুলোর কোনো তলা নেই এবং সেগুলো তলহীন ড্রাগনের গর্ত। কিন্তু যখন জল সম্পূর্ণ পাম্প করে বের করা হয়, তখন সবাই হতবাক হয়ে গেল। জলের নিচে দেখা গেল বিশাল এক মানবসৃষ্ট গুহা, আর একটা নয়, একটার পর একটা। শেষ পর্যন্ত গবেষকরা 24টি বিশাল ভূগর্ভস্থ গুহা আবিষ্কার করেন, যেগুলো পরবর্তীতে লংইউ কেভস নামে পরিচিত। প্রতিটি গুহার আয়তন প্রায় 1000 থেকে 3000 বর্গমিটার, উচ্চতা কোথাও কোথাও 30 মিটার পর্যন্ত। সব মিলিয়ে এই গুহাগুলোর মোট ক্ষেত্রফল 30,000 বর্গমিটারের বেশি। আরও অবাক করার বিষয় হলো, গবেষকদের হিসাব অনুযায়ী এই গুহাগুলো তৈরির সময় প্রায় 10 লক্ষ ঘনমিটার পাথর কেটে সরানো হয়েছিল। ওজনের হিসাবে এটা কয়েক মিলিয়ন টন পাথর। এত বিশাল পরিমাণ পাথর সরাতে হাজার হাজার শ্রমিককে বহু বছর কাজ করতে হতো। গুহার ভেতরে ঢুকতে দেখা যায় দেয়াল, ছাদ এবং স্তম্ভগুলো অত্যন্ত নিখুঁতভাবে কাটা। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, প্রায় প্রতিটি দেয়ালে সমান দূরত্বে সমান্তরাল খোদাই করা দাগ রয়েছে। এই দাগগুলো দেখতে এমন যেন কোনো বিশাল মেশিন দিয়ে একসাথে কেটে তৈরি করা হয়েছে। কিন্তু সমস্যাটি হলো, গুহাগুলোর সম্ভাব্য বয়স প্রায় 2000 বছরেরও বেশি। সেই সময় এমন কোনো আধুনিক যন্ত্র ছিল না, তবুও এটা প্রতিটি গুহায় একই ধরনের নকশা দেখা যায়। সাধারণত এত বড় ভূগর্ভস্থ কক্ষ তৈরি করলে ছাদ ধসে যাওয়ার ঝুঁকি থাকে, কিন্তু লংইউ গুহার নির্মাতারা এমনভাবে স্তম্ভ রেখে গেছেন যে হাজার হাজার বছর পরেও বেশিরভাগ গুহা অক্ষত রয়েছে। প্রতিটি স্তম্ভ এমন জায়গায় স্থাপন করা হয়েছে যেখানে চাপের ভারসাম্য বজায় থাকে। এটা উন্নত প্রকৌশল জ্ঞানের পরিচয় দেয়। অর্থাৎ নির্মাতারা শুধু পাথর কাটতেই জানতেন না, তারা স্থাপত্য এবং ভূতাত্ত্বিক স্থিতিশীলতা বুঝতেন। প্রথম দিকে কিছু গবেষক ধারণা করেছিলেন এগুলো হয়তো রাজকীয় সমাধি, কিন্তু ভেতরে কোনো কফিন নেই, কোনো মানবদের অবশেষ নেই, কোনো সমাধি সংক্রান্ত শিল্পকর্মও নেই। ফলে এই তথ্য দুর্বল হয়ে পড়ে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।